সুপ্রিম কোর্টের নিজস্ব কোনো আইন তৈরি করার ক্ষমতা নেই। সুপ্রিম কোর্ট জাজমেন্টের মাধ্যমে যেটা দিল সেটা ল অফ দ্য ল্যান্ড, কিন্তু তার মানে এই নয় যে সুপ্রিম কোর্টের নিজস্বভাবে মনে করলে সুপ্রিম কোর্টে আমি এসএসসি আইন আমি তৈরি করে দেবো, পারবে না। এবার তো আসল খেলা শুরু হবে, যে বলে না খেলা হবে, এবার বলছি খেলা আর হবে না, কারণ খেলা তো অন্যজন খেলবে। আপনাদের তো সুপ্রিম কোর্টে বসানো উচিত তাহলে সরকারের। সবাই বসবে নাকি? আপনার মনে হলো কেন যে সবাই বসে যাবে? না, সুপ্রিম কোর্ট দেখতে পায় না বিকাশ চন্দ্র না দেখুন, আমি আপনাকে ঢুকলো দারুণ বডি ল্যাঙ্গুয়েজ, 10-এ 10, মানে 10 লাখ বাইরে দিলে 10-এ 10 পেত। এখন 10 লাখ হবে না, এটা 20 লাখ করতে হবে। কি করতে হবে তাহলে? ইন্টারভিউয়ের সাথে লেকচার ডেমোর 10, মানে 20 বাইরে দিলে তবেই 20-তে 20 পাবে। 500 টাকা দিয়ে কেউ 20-তে 20 পাবে না, বাবার কোনো কারণ নেই 500 টাকা দিয়ে কেউ 20-তে 20 পাবে। শুধু তাই না, তার সঙ্গে প্রায়র টিচিং এক্সপিরিয়েন্সের নাম্বার। দেখুন, প্রায়র টিচিং এক্সপিরিয়েন্সের নাম্বার আপনি একজন সরকারের আইন তৈরি করার ক্ষমতা রয়েছে। তিনি চাইছেন যে বেকারদের আর কোনোদিন চাকরি দেব না, মমতা ব্যানার্জি চাইছে। আমাদের দেশে আইন তৈরি করার ক্ষমতা আমি বারবার বলি সরকারের রয়েছে, অন্য কারণ নেই। আদালতে আপনি ভাববেন আদালতের আইন তৈরি করার ক্ষমতা নেই। সুপ্রিম কোর্টে কোনো বিষয়ে আইন না থাকলে সুপ্রিম কোর্ট যেটা ডিক্লেয়ার করে দ্যাট ইজ দ্য ল অফ দ্য ল্যান্ড বলে। যেদিন ইমার্জেন্সি লাগু হয়েছিল সেদিনের জন্য সুপ্রিম কোর্ট চোখ বন্ধ ছিল। আজকের দিনে আপনি এমার্জেন্সি সঠিক ছিল সুপ্রিম কোর্ট বলবেন, আপনি বলবেন, কেউ বলবেন? হ্যাঁ, তাহলে সেদিন সুপ্রিম কোর্ট দেখতে পায়নি ভবিষ্যৎটা। বিকাশ রঞ্জন ভট্টাচার্য 2016-17 সালে বলেছিল এই যে রুল, এই যে প্যানেল পাবলিশ করতে বলছেন না আদালত, ভুল করছে, দুর্নীতি হচ্ছে। কিন্তু সেদিন কিন্তু আদালত গ্রহণ করেনি। আদালত কবে গ্রহণ করলো? দিয়ে সিবিআই দিয়ে পার্থ চ্যাটার্জিকে জেলে ভরে দিল, মানিক ভট্টাচার্য জেলে ভরে দিল। যেদিন ঘটে গেল, যেদিন প্রমাণটা চলে এলো, যেদিন রুল সেদিনই তো বলা হয়েছিল। পরবর্তীতে সুপ্রিম কোর্টও বলেছে যে না, প্যানেল মানে যদি ইভেন্ট রুল নাও থাকে তাহলে প্যানেল উইথ ব্রেকেজ অফ মার্কস প্রকাশ করতে। সেই সুপ্রিম কোর্টে যে প্যানেলটা বাতিল করার পক্ষে রায় দিল, সেই সুপ্রিম কোর্ট এটা বুঝতে পারলো না যে তাহলে আমার প্রথম যে রায় আমি দিয়েছি সেই রায়ের কোনো প্রশ্ন আপনি করবেন। সেই মমতা বন্দ্যোপাধ্যায় মনে করেছে একটা দুর্নীতিযুক্ত একটা আইন তৈরি করব, দিয়ে দুর্নীতিটাকে করিয়ে নেব, তারপর যা হবে হবে। ভোটের আগে তো টাকা তো উঠে যাবে মার্কেট থেকে। এবার আমরা দেখতে পাচ্ছি ফিরদৌস শামীম তিনি ডিভিশন সিঙ্গেল বেঞ্চে হারলেন, তারপরে ডিভিশন বেঞ্চে হারলেন, এবার সুপ্রিম কোর্টে গিয়েও ধাক্কা খেলেন, জোর ধাক্কা খেয়ে আপনি সুপ্রিম কোর্ট থেকে ফিরলেন। এই কররক্ষ এখন তৃণমূল কংগ্রেসের থেকে পাল্টা আসছে, কি বলবেন? দেখুন, আমরা চেয়েছিলাম যে, আমরা আজকে চেয়েছি তা নয়, 2016 সালেও চেয়েছিলাম। পরবর্তীতে 2016 সালে আমাদের প্রপোজিশন যে ঠিক সেটা প্রমাণ হয়েছিল কতদিন পরে? যেটা প্রমাণ হয়েছিল 2022 সালে। 2016 সালে কিন্তু আদালত গ্রহণ করেন, 17 সালে, 17 সাল 18 সাল, ইভেন 2017-16 সালে যখন নিয়োগ প্রক্রিয়া, ধরুন প্রাথমিকের নিয়োগ প্রক্রিয়া 17 সালে যখন হচ্ছিল, 18 সালে বেশ কিছু রিপিটিশন হয়েছিল যেখানে যে প্যানেল উইথ ব্রেকেজ অফ মার্কস প্রকাশ করতে হবে, তখন বলেছিল তার প্যানেল প্রকাশে তো আইন নেই। পরবর্তীতে হাইকোর্টই 2022 সালে বলেছিল যে না, প্যানেল প্রকাশ, তোমার মেরিট লিস্ট উইথ ব্রেকেজ অফ মার্কস প্রকাশ করতে হবে। কেন করতে হবে? তার কারণ দুর্নীতি হয়েছিল। আমরা বলছি 2025 সালের যে রুল, সেই রুলটা মূলত তৈরি হয়েছে দুর্নীতি করার। এবার দুটো কনসিকুয়েন্স হয়, এক, যেটা আপনি ভবিষ্যৎকে দেখতে পারেন, আর এটা হচ্ছে আপনি বলতে পারেন যে আইনের দরবারে তো যতদিন না কজ অফ অ্যাকশন তৈরি হচ্ছে ততদিন আমি এন্টারটেন করব না। আমাদের কাছে প্রাথমিকভাবে চাক্ষুষ হয়েছে যে যারা একটি নিয়োগ প্রক্রিয়া, সেই নিয়োগ প্রক্রিয়া বাতিল হয়েছে। সুপ্রিম কোর্ট বলেছে যে সেই বাতিল হওয়া নিয়োগ প্রক্রিয়ার কেউ বেনিফিট নিতে পারে না। আপনি যদি কাউকে 10 নম্বর দিয়ে দিন আগে থেকে, তাহলে সেটা হওয়া উচিত নয়। হলে কি হবে? তারা অ্যাডভান্টেজ পেল। আপনি যে বললেন যে আগের নিয়োগ প্রক্রিয়া কোনো বেনিফিট পাবে না কেউ, ক্লিয়ার করে বলে দিলেন। এবার এটা দুভাবে ইন্টারপ্রিট করছে। টিচাররা তো বেনিফিট নিচ্ছে না, অথরিটি তাদের বেনিফিট দিচ্ছে। এবং এই বিষয়টা আপনি ভালো করে শুনবেন, কারণ 3 লাইনের অর্ডারে কিন্তু কিচ্ছু লেখা নেই। অর্ডারে এই আপনারা এই যেসব বলছেন
দেখুন, মামলা চলাকালীন বিভিন্ন কথা হয়। ওনারা বলেছেন এই মামলা ইজ নট ডেড, এটা ভাবার কোনো কারণ নেই যে এই মামলা শেষ হয়ে গেছে। এই মামলা শুরু হয়েছে। অর্ডার হচ্ছে 3 লাইন, উই ফাইন্ড নো গুড গ্রাউন্ড and reason to interfere with the impugned judgment / order passed by the High Court. The special leave petition is accordingly dismissed. Pending application, if any, shall stand disposed of. This is a 3 lines order, nothing else. That doesn't mean that 2025 এর ওই যে রুল, তার কনস্টিটিউশনালিটি চ্যালেঞ্জ করা যাবে না। ওটা আবার চ্যালেঞ্জ হবে। এবং আমি আবার বলছি যে, এবং অলরেডি মামলা আছেও, যে এটা যে সাম্যতা সেটা ভঙ্গকারী। কেন বলছি এ কথা? কারণ আমরা মনে করছি, আমি আমার সিনিয়র বিকাশ রঞ্জন ভট্টাচার্য মনে করছে পশ্চিমবঙ্গের প্রতিটি বেকারের চাকরি পাওয়ার ক্ষেত্রে সমান সুযোগের অধিকার রয়েছে। মমতা ব্যানার্জি মনে করছে না। মমতা ব্যানার্জি মনে করে শিক্ষকদেরই শিক্ষক করতে হবে, তাহলে কি হবে? বেতন, নতুন করে বেতন দিতে হবে না কাউকে। পশ্চিমবঙ্গে প্রতি বছর বিএড পাস করে ছেলে মেয়ে, লক্ষ লক্ষ ছেলে মেয়ে বেরোচ্ছে। তাদের চাকরির পরীক্ষায় সমান সুযোগ দেওয়া উচিত কি উচিত না? আপনি কি বলেন? অবশ্যই সবাইকে সমান সুযোগ দেওয়া উচিত। একটা নিয়োগ প্রক্রিয়া হচ্ছে বেকার যুবকদের জন্য 90 নম্বর আর শিক্ষকদের জন্য 100 নম্বর। সমান সুযোগ হলো? সমান সুযোগ হলো কি হলো না? এবার পরবর্তী প্রশ্ন, আপনি যা করবেন সেটা করুন। অভিজ্ঞতার ভিত্তিতে যদি নাম্বার দিয়ে থাকে, সেটা তো সুপ্রিম কোর্ট খারিজ করেনি না। ইয়েস, এখানেই মানে অনেকে ভাবছেন যে সুপ্রিম কোর্ট এটা খারিজ না। অভিজ্ঞতার ভিত্তিতে নাম্বার দিতেই পারেন, কোন ক্ষেত্রে দেবেন। এবং পশ্চিমবঙ্গে সেই আইন আছে, এবং সেই আইন কিন্তু এই আমলে তৈরি না, বামফ্রন্টের আমলে তৈরি। কাদেরকে দেওয়া হয়, কোনখানে দেওয়া হয়, সেটাই প্রশ্নটা করুন। অভিজ্ঞতার নাম্বার দেওয়া হয় প্রমোশনের, প্রধান শিক্ষক। হ্যাঁ, প্রধান শিক্ষক নেই। কিন্তু এন্ট্রি লেভেলে যদি আপনি অভিজ্ঞতার নাম্বার দেন, এন্ট্রি লেভেলে অভিজ্ঞতার নাম্বার হয়, এন্ট্রি লেভেলে কারোর অভিজ্ঞতা থাকবে কি করে? একদম বেসিক যে পোস্ট, সে বেসিক পোস্টে কারোর অভিজ্ঞতা থাকতে পারে? ধরুন নবম দশমের একদম প্রাথমিক পোস্ট যেখানে, সেখানে কারোর তো অভিজ্ঞতা থাকতে পারে না। একমাত্র ওই নবম দশমের শিক্ষক হিসেবে যে কাজ করছে তার, অথবা কেউ প্যারা টিচার, অথবা কেউ ধরুন কন্ট্রাকচুয়াল টিচার, বা তৃণমূলের ওই খাতায় নাম লেখানো টিচার, মানে তৃণমূল যাকে ঘুষ দেওয়ার পরিবর্তে চাকরি দিয়েছে তাকে, তারা ছাড়া তার কারোর শিক্ষক হিসেবে নিয়োগের সুযোগ নেই। তাহলে যে বেকার ছেলে মেয়ে যে এবছর বিএড পাস করলো, তাহলে সে শিক্ষক হতে পারবে কি পারবে না? দেখুন, প্রশ্নটা সেটা। একটি শিক্ষক নিয়োগ পরীক্ষায় যারা প্রতিদিন এই মামলাগুলো তো করি, এই চাকরি সংক্রান্ত মামলা, এই সার্ভিস ম্যাটার, এডুকেশন ম্যাটার প্রতিদিন করি। আপনি ভাববেন না যে নিয়োগের ইয়েতে বিরাট পার্থক্য থাকে নাম্বারের। না, যে প্রথম হয়েছে আর যে শেষ হয়েছে তার জন্য নাম্বারের পার্থক্য ম্যাক্সিমাম 2, তাও থাকে না। অনেক বিষয়ে সেটাও থাকে না। 2-3 পয়েন্টের এদিক ওদিক হলে র্যাঙ্কের পার্থক্য হয়ে যায়। তাহলে যেখানে এইরকম হাইলি কম্পিটিটিভ একটা এক্সাম, সেখানে আপনি কাউকে 10 নম্বর দিয়ে আগিয়ে রেখে দিলেন, আর একজনকে 10 নম্বর দিয়ে পিছিয়ে রেখে দিলেন, তাহলে বেকার তরুণদের আর কখনো শিক্ষক হওয়ার স্বপ্নই পূরণ হবে না। পশ্চিমবঙ্গের বেকারদের পক্ষে বিকাশ রঞ্জন ভট্টাচার্য, ফিরদৌস শামীম, এবং পশ্চিমবঙ্গের বেকারদের বিরুদ্ধে মমতা ব্যানার্জি। আপনি নিয়োগ প্রক্রিয়া দুটো ভাঙুন। শুধু মমতা ব্যানার্জি কি নাকি সুপ্রিম কোর্ট সবাই বেকারদের বিরুদ্ধে? তাহলে দেখুন, আপনি যেভাবে ইন্টারপ্রিট করুন, আইনটা তৈরি তো মমতা বন্দ্যোপাধ্যায়। কলকাতা হাইকোর্ট বা সুপ্রিম কোর্ট মনে করেছে তাদের পলিসি ডিসিশন সরকার মনে করলে চেঞ্জ দিতে পারে। আজকের দিনে দাঁড়িয়ে সেটাই আইন, কালকের দিনে দাঁড়িয়ে সেটা আইন নাও থাকতে পারে। তাহলে আপনাকে বুঝতে হবে যে আজকের প্রেক্ষিতে দাঁড়িয়ে একজন ভবিষ্যৎ দ্রষ্টা, যে ভবিষ্যৎটাকে দেখতে পায়। সবাই তো ভবিষ্যৎ সমানভাবে দেখতে পায় না। ফিরদৌস শামীম, বিকাশ রঞ্জন ভট্টাচার্য ভবিষ্যৎ দেখতে পায়, সুপ্রিম কোর্ট দেখতে পায় না। সে আপনি কিভাবে ইন্টারপ্রেট করবেন সেটা আপনার বিষয়। সেটা আপনার বিষয়। আমি উদাহরণগুলো দিলাম, আমি ইমার্জেন্সির উদাহরণ দিলাম, 2016 সালের নিয়োগের উদাহরণ দিলাম। আপনাকে আমি রায় দেখিয়ে, একাধিক অর্ডার দেখিয়ে দিতে পারি। কলকাতা হাইকোর্ট প্যানেল পাবলিকেশনের মামলায় বলেছে না, প্যানেল পাবলিশ
দরকার নেই, ও রুলসে বলা নেই, বলেছে ওএমআর সাপ্লাই করার দরকারই নেই। বোর্ড সময় দিয়েছিল, ওই সময় অ্যাপ্লাই করেনি, তাই যা দরকার আজকে বলবে। না, আপনাদের তো সুপ্রিম কোর্টে বসানো উচিত তাহলে সরকারের। সবাই বসবে নাকি? আপনার মনে হলো কেন যে সবাই বসে যাবে? না, সুপ্রিম কোর্ট দেখতে পায় না, বিকাশ চন্দ্র না ভট্টাচার্য, দেখুন, আমি বিশেষ আমি অধিকার আপনাকে পরিষদ আপনাকে দেখতে পায়। আপনাকে এটা এটা ভুল ভাবছেন। এটা কোনো ভাবার কোনো কারণ নেই। আমি বলছি যে প্রেক্ষিত, চারটে প্রেক্ষিত বললাম। দেখুন, তার মানে এই নয় যে সুপ্রিম কোর্ট মানে সব রায় ওই ইমার্জেন্সির মতো হয়েছে, না। আমি বলছি এই রায়টা আজকের প্রেক্ষিতে, কিন্তু কালকের প্রেক্ষিতে এই রায়টা মনে হবে তখন যে এটা না হলেই ভালো। কোথাও গিয়ে কি এরকমটা মনে হচ্ছে দাদা, যে রায়টা আমাদের পক্ষে আসবে, না না, একদম গোটা প্যানেল বাতিল, না না, আমি কোনো আমরা খুশি। খুশি অখুশি 2025-এর মানে নিয়োগ বিধি নিয়ে পরীক্ষা হবে, 10 মার্ক দেওয়া হবে, আমরা এটা চাই না, আদালত আমাদের পক্ষে রায় দেয়নি, তাই আদালতের না না, আমি আদালতের রায় অবশ্যই একজন একজন মানে মানে যে কোনো মামলাকারী রায়ে অখুশি হওয়ার সুযোগ তো রয়েছে। রায় নিয়ে আপনি ভুল ভাবছেন। আমি কিন্তু রায় নিয়ে অ্যানালিসিস করার যে মানে অধিকার, সেটাকে কোনোদিন আমি নেগেট করি না। গণতান্ত্রিক অধিকার যে কোনো মানুষের রায় নিয়ে বিশ্লেষণ করা। আপনি ইভেন ওই এসএসসি রায় আমি খুশি হতে পারি, আরেকজন অখুশি, তার রায় নিয়ে বিশ্লেষণ করার প্রশ্ন তোলার যথার্থ অধিকার রয়েছে, কিন্তু বিচারপতিকে আপনি গালাগালি করতে পারবেন না, বা ওই পোস্টার করতে পারেন না, বা বিচারালয়ের সামনে গিয়ে আপনি মনে করলেন বিচারালয়ে তালা ঝুলে দেবো, বিচারপতির বাড়িতে পোস্টারিং করব, বিচারপতিকে গালাগালি করব, যে আইনজীবী অ্যাপিয়ার করবে তার চেম্বারে গিয়ে হামলা করব, তাকে গালাগালি করব, বিচারপতির ছবি নিয়ে তাকে গালাগালি করব। সেটা হয় না। আপনাকে বুঝতে হবে যে আমার রায় নিয়ে বিশ্লেষণ করার অধিকার রয়েছে, যে কোনো নাগরিকের রয়েছে। আপনি যুক্তিসঙ্গতভাবে বিশ্লেষণ করুন না। আপনি বাবরি মসজিদের রায় নিয়ে যুক্তিসঙ্গত বিশ্লেষণ, আপনি মনে করেন বাবরি মসজিদের রায় আপনি যুক্তিসঙ্গতভাবে বিশ্লেষণ করতে পারবেন না? আপনি ইমার্জেন্সির সময় সুপ্রিম কোর্টের অবস্থান নিয়ে আপনি কত পত্রপত্রিকা আছে, কত বই আছে, একইভাবে সমালোচনা অবশ্যই এসএসসির মামলা নিয়ে আছে। গোটা প্যানেল কেন এক্স্যাক্টলি এই রায়ের পরে আপনি তাহলে কি বলবেন? এক্স্যাক্টলি প্রশ্ন তো থাকবে। এক্স্যাক্টলি, তাহলে যে আপনি যদি তাদেরকে সুযোগই দেবেন, তাদেরকে তাহলে আপনি টেন্টেড হিসেবে চিহ্নিত হয়ে যাওয়ার পরের বাকি অংশটাকে আপনি যদি সুযোগই দেবেন, তাহলে বেনিফিটই যদি দেবেন, তাহলে বাতিল করলেন কেন? এক্স্যাক্টলি আপনি যে প্রশ্ন করছেন, সেম প্রশ্ন আমারও, সেম প্রশ্ন জনগণেরও থাকবে, এবং সেম প্রশ্ন কিন্তু আদালতের সামনে বিকাশ রঞ্জন ভট্টাচার্য নিজেই তুলেছে। দেখুন, আপনার বুঝতে হবে যে এই গোটা পদ্ধতিটা কেন বাতিল হয়েছে। গোটা পদ্ধতির মধ্যে আনটেন্টেড বলে কোনো ওয়ার্ড হয় না। যদি কেউ বুঝে থাকে তা রং আন্ডারস্ট্যান্ডিং। গোটা পদ্ধতির মধ্যে দুটো অংশ আছে, এক হচ্ছে টেন্টেড আর একটা হচ্ছে নট স্পেসিফিক্যালি টেন্টেড। তাহলে নট স্পেসিফিক্যালি টেন্টেড অংশটাকে আপনি যদি মনে করেন বেনিফিট দেবো, যেখানে 17 তারিখ অর্ডারে ক্লিয়ারলি বলা আছে, তারপরে যদি মনে করেন বেনিফিট দিয়ে আবার তাদেরকেই নিয়োগ করার বন্দোবস্ত, তাহলে বাতিল করার কি দরকার ছিল? সেই সুপ্রিম কোর্টে যে প্যানেলটা বাতিল করার পক্ষে রায় দিল, সেই সুপ্রিম কোর্ট এটা বুঝতে পারলো না যে তাহলে আমার প্রথম যে রায় আমি দিয়েছি সেই রায়ের কোনো প্রশ্ন আপনি করবেন, সেই প্রশ্ন আপনি করবেন, সেই প্রশ্ন আপনি করবেন, আর সেই প্রশ্ন যাদের করার সুযোগ রয়েছে তারা করবে। এছাড়াও দেখুন, এই যে 2025-এর রুল একেবারে আইনসঙ্গত হয়ে গেছে, এটা ভাবার কোনো কারণ নেই, এবং এটা নিয়ে ভবিষ্যতে আর কোনো কিছু হবে না, এটার ভাবার কোনো কারণ নেই। কি পরিকল্পনা আছে? পরিকল্পনা নেই, অলরেডি মামলা আছে। দেখুন, আইন ওই জন্যই আইন। এটা তো কলির মানে সন্ধে আর কি। রাত হবে, রাত বাড়বে, তারপরে ভোর হবে, তারপরে সূর্য উঠবে। কলির সন্ধে। মমতা বন্দ্যোপাধ্যায় মনে করেছে একটা দুর্নীতিযুক্ত একটা আইন তৈরি করব, দিয়ে দুর্নীতিটাকে করিয়ে নেব, তারপর যা হবে হবে। ভোটের আগে তো টাকা তো উঠে যাবে মার্কেট থেকে। সুপ্রিম কোর্টের নিজস্ব কোনো আইন তৈরি করার ক্ষমতা নেই। সুপ্রিম কোর্ট জাজমেন্টের মাধ্যমে যেটা দিল সেটা ল অফ দ্য ল্যান্ড, কিন্তু তার মানে এই নয় যে সুপ্রিম কোর্টের নিজস্বভাবে মনে করলে সুপ্রিম কোর্টে আমি এসএসসির আইন আমি তৈরি করে দেবো, পারবে না, হয় না। ওটা তৈরি করবে আপনার
নির্বাচিত সরকার। আপনার নির্বাচিত সরকার মনে করেছে 2016 সালে প্রাথমিক শিক্ষক নিয়োগে ক্ষেত্রে প্যানেল উইথ ব্রেকেজ অফ মার্কস প্রকাশ করার স্পষ্ট আইনের কোনো দরকার নেই, না হলে যদি লিখে দিত তাহলে মানিক ভট্টাচার্য দুর্নীতি করতে পারত না, পার্থ চ্যাটার্জিরা দুর্নীতি করতে পারত না। আমরা মনে করেছিলাম এটা হওয়া উচিত। পরবর্তীতে দেখেছি এসএসসির ক্ষেত্রে প্যানেল উইথ ব্রেকেজ অফ মার্কস প্রকাশ করেনি। আমরা মামলা করে করে 2022 সালে প্রকাশ করেছি। এবং আপনাকে বলে দিই, প্যানেলের ভ্যালিডিটি মানে কলকাতা হাইকোর্টে এমন মানে শত শত মামলা ফাইল হয়েছে। আমি আপনাকে অন্তত ইনস্ট্যান্স দেখিয়েছি যে মামলাগুলো ডিসমিসড হয়েছে। ইভেন আমি তো অনেক জায়গায় বলি যে আমার প্রথম মামলাটা জজ সাহেব ডিসমিস করেছিল, পরে রিকল করেছিল। এই যে এসএসসি নিয়োগের প্রথম মামলাটা ডিসমিস করেছিল, পরের দিন দেখিয়েছিলাম যে মামলাটা নলেজে কবে এলো, তবে সেই মামলা, এটা আজকের ঘটনা নয়, আজকের ঘটনা, এটা ভাবার কোনো কারণে এটা আজকের ঘটনা। সেটা এত দিনের জার্নি, এত কিছু চাকরি বাতিল হলো, তাহলে আমার প্রশ্ন এখানেই শতাব্দের জন্য তো আপনারা মামলা লড়েছেন এবং যারা বঞ্চিত ছিল তাদের জন্য, সেই বঞ্চিত হলোটা কি? শতাব্দের এখনো মামলা, শতাবের মামলা এখনো পেন্ডিং, যে টেন্টেড ক্যান্ডিডেটদের কাছ থেকে টাকা ফেরা, শতাবের কন্টেম্প এখনো সুপ্রিম কোর্টে পেন্ডিং। ভাববেন না শেষ হয়ে গেছে প্রক্রিয়া। ওই যে বললাম কলির সন্ধে, এটা কেবল বাতিলটা হয়েছে, তারপরের যা যা নির্দেশ, তারপরে যে ফ্রেশ রিক্রুটমেন্ট নিয়ে একাধিক প্রশ্ন রয়েছে। ফ্রেশ রিক্রুটমেন্টে মমতা ব্যানার্জিরা চাই না বেকার যুবক যুবতীদের কোনো প্রকার স্থান থাকুক, ওদের দুটো ওরা চায় মানে দুটো প্রক্রিয়ার মানুষকে রাখবে। এক, যাদের কাছ থেকে আগে টাকা তুলেছিল তাদেরকে আর কিছু নিয়ে তাদের রাখবে, আর যাদের কাছ থেকে আবার নতুন করে টাকা তুলবে তাদেরকে রাখবে। পরিষ্কার। কিন্তু শতাবরা যারা মামলা করেছিল চাকরি পাওয়ার জন্য, যে আমি বঞ্চিত হয়েছি, আমাকে চাকরি, সেই চাকরি তো পেলই না, প্যানেল বাতিল হলো, আবার নতুন করে পরীক্ষা হচ্ছে, সেখানেও সুযোগ পাচ্ছে না তারা। শতাবরা বা যারা মামলা করেছিল নাসরিনা, তারা বসার সুযোগ পেয়েছে, সে নিয়ে কোনো সন্দেহ নেই। এটা মিস ইনফরমেশন আপনার কাছে। তারা অলরেডি ফর্ম ফিল আপ করেছে, তারা বসার সুযোগ পেয়েছে। তাদের বক্তব্য যারা রয়েছেন আরো যারা বয়স, তাদের দেওয়া উচিত ছিল, সরকারের দেওয়া উচিত ছিল। এইটা তো পলিসি ডিসিশন, সরকারকে তাদের এজ রিল্যাক্সেশন দেওয়া উচিত ছিল। সরকার ঠিক করেছেন যে 40 ইয়ার্স পর্যন্ত তারা এজ রাখবেন। অন্তত 2016 সালের যারা সরকারের দুর্নীতির জন্য, এই দুর্নীতিটা তো সরকারের দুর্নীতির জন্য এত মানুষ সাফার করলো। পার্থ চ্যাটার্জি টাকা খেলো, মমতা ব্যানার্জি সেখান থেকে ভাগ পেল, তারপরেও 250 পাবে। হ্যাঁ, 250 কেন, 294টা পেলেও একই পরিণতি হবে। এবার 16 সালের সাপেক্ষে পার্থ চ্যাটার্জি জেলে গেছে, এবার 2025 সালের সাপেক্ষে কে যায় দেখেন। আর 26-এ 250 পাবে। আমি আপনাকে 21শে জুলাইয়ের মঞ্চ থেকে অভিষেক ব্যানার্জি, মমতা ব্যানার্জি সবাই 294টা পেয়ে সরকার চালাতে পারবে তো? আমি তো আবারও বলছি সরকার চালাতে পারবে। এবার তো আসল খেলা শুরু হবে, যে বলে না খেলা হবে, এবার বলছি খেলা আর হবে না, কারণ খেলা তো অন্যজন খেলবে। টাকা ফেরত হবে রেন্টেডদের, তারপরে নতুন নিয়োগ প্রক্রিয়ায় এই যে ধরুন চেষ্টা করবে বাজারে টিচিং এক্সপিরিয়েন্সের সার্টিফিকেট বিক্রি করে টাকা তোলা, ইন্টারভিউ আর অ্যাপটিটিউড টেস্টে 20তে 20 দেবো, 20 লাখ দে, তাদের দমদম দাওয়াই শুরু হবে। দাওয়াই তো শুরু হবে। এত দুর্নীতি সামনে আনলেন, আপনারা তুলে ধরলেন, মানুষ তো তৃণমূলের পাশেই। দেখুন, মানুষ প্রচারে কখনো কখনো আবিষ্ট হয়, মানুষকে ঠিক করতে হবে তারা আবিষ্ট হবেন কি হবেন। দেখুন, এই যুক্তি যদি আমাকে মানে ঠিক করে নিতে হয় যে কোনো মানুষ বা কোনো নেতা ক্ষমতায় আছে মানে সে সঠিক কাজ করছে, তাহলে তো আমাকে বলতে হয় হিটলার ঠিক কাজ করেছে। গুজরাটের গণহত্যা মমতা ব্যানার্জিকে জিজ্ঞাসা করবেন যে ভোট পয়ে নির্বাচিত হওয়া মানেই সমস্ত দোষ ধুয়ে দেওয়া, তাহলে তো গুজরাট গণহত্যার পরে নরেন্দ্র মোদীকে মানে মমতা ব্যানার্জি, অবশ্য মমতা ব্যানার্জির কাছে তাই মমতা ব্যানার্জি ফলি পাঠিয়েছিলেন তাকে। বারংবার জিতিয়ে আনা মানুষ, সেটা মানুষ ঠিক করবেন। মানুষ দেখুন, আপনি ঠিক করবেন আপনি আপনার সন্তানের চাকরি চান কি চান না, আপনি সন্তানের 50,000 টাকা বেতন পাওয়া ছেলে চান, নাকি আপনার বাড়িতে থাকা আপনার স্ত্রীর
বা আপনার মায়ের 1,000 টাকা লক্ষ্মীর ভান্ডার চান, আপনি ঠিক করবেন। মানুষ কি তাহলে মানুষকে কি বোঝাতে ব্যর্থ হচ্ছে বিকাশ রঞ্জন ভট্টাচার্য যে দলের সাংসদ, সেই দলটা কি মানুষকে বোঝাতে ব্যর্থ হচ্ছে? কিছুটা ব্যর্থতা আছে এই নিয়ে, মানে লুকিয়ে লাভ নেই। এই নিয়ে তো কোনো সন্দেহ নেই। দেখুন, আমি যদি একটু লার্জার পার্সপেক্টিভে যাই, আদালত দিয়ে আপনি যদি মনে করেন মানে আদালত থাকলে সমস্ত যত অপরাধ রয়েছে, যত অনাচার রয়েছে, যত অবিচার রয়েছে, সব ধুয়ে মুছে সাফ হয়ে যাবে, আপনি ভুল জায়গায় আছেন, মিথ্যার সঙ্গে। তাহলে আমি শনি রবিবার কেন কখনো মেদিনীপুর, কখনো নদিয়া, কখনো বর্ধমান ছুটি, গাড়ির তেল খরচ করি? আমি মনে করি না যে আদালত থাকলে মানুষের অবিচার অনাচার, মানুষের উপর যা যা আছে সব শেষ হয়ে যাবে, আমি মনে করি না। তবে আমি একজন পেশাদার হিসেবে আদালতের কাছ থেকে যতটুকু পাওয়ার অতটুকুই পাবো, ওর বেশি পাবো না। আমি মনে করি মানুষের দুঃখ দুর্দশা যন্ত্রণা শোষণ মুক্তি তখনই সম্ভব যদি মানুষ নিজেরা সচেতন হন, রাজনৈতিকভাবে যদি সেই ডিসিশন নেওয়া হয় তবেই সম্ভব, আদারওয়াইজ সম্ভব না। আমাদের যে ইনস্টিটিউশনাল কাঠামো, সেখানে কিন্তু আপনি যতই বলেন এসব বড় বড় কথা বলে লাভ নেই। আমি মনে করি আদালত একটা পলিটিক্যাল ইনস্টিটিউশন। অনেক বিতর্ক হবে, জানি বিতর্ক হবে, এ নিয়ে কোনো সন্দেহ নেই, কিন্তু আমি মনে করি এই যে সামগ্রিক অর্থে যখন যখন অনাচার অবিচার হয়েছে, আদালত একেবারে প্যানাসিয়া হয়ে গেছে, এটা ভাবার কোনো কারণ নেই। সেই পলিটিক্যাল ইনস্টিটিউশন যার চেয়ারে একই সময় অভিজিৎ গাঙ্গুলি বসেছিলেন এবং যিনি আবার বিকাশ রঞ্জনের পায়ের কাছে বসেও আইন শিখেছিলেন। আপনি পলিটিক্স আর পলিটিক্যাল ইনস্টিটিউশনের মধ্যে গুলিয়ে ফেলেছেন। দেখুন, দলীয় পলিটিক্স, পলিটিক্যাল ইনস্টিটিউশন, এইটা বলার মধ্যে আকাশ পাতাল পার্থক্য রয়েছে। আপনি অস্বীকার করতে পারবেন যে আদালত রাজনীতি মানে এটা ভাববেন না সিপিএম বিজেপি তৃণমূলের রাজনীতি। আমি পলিটিক্সটা ইন লার্জার পার্সপেক্টিভ। দেখুন, আমাদের দেশে যে কনস্টিটিউশন, যার মাধ্যম দিয়ে পুরো কাঠামোটি চলে, সেটা যে একটা পলিটিক্যাল ডকুমেন্ট। সেই পলিটিক্যাল ডকুমেন্টের দ্বারা তৈরি ইনস্টিটিউশন কখনো অ্যাপলিটিক্যাল হতে পারে? এই কাঠামোর মধ্যে পুরোটাই পলিটিক্স, পুরোটাই পলিটিক্যাল। এবার আপনি বলতে পারেন যে এটা দৈনন্দিন পলিটিক্স, যেটা যে পলিটিক্স সিপিএম কংগ্রেস আর বিজেপি আরএসপি দেখেন, কংগ্রেস দেখেন, আইএসএফ দেখেন, সেই পলিটিক্স আর এই পলিটিক্যাল ইনস্টিটিউশন বলা পলিটিক্স দুটো কিন্তু এক নয়, পার্থক্য আছে। হোক বা লার্জ হোক না, এখানে বোঝা যাচ্ছে। দেখুন, আমি যে রাজনীতির কথা বলছি, আমি যে রাজনৈতিক দর্শনে বিশ্বাস করি, সেই রাজনৈতিক দর্শন হচ্ছে রাষ্ট্র গঠনের দর্শন। এখন রাষ্ট্র গঠনের দর্শন কি হবে, সেখানে জুডিশিয়ারির ভূমিকা কি হবে, সেখানে লেজিসলেটরের ভূমিকা কি হবে, সেখানে এক্সিকিউটিভের ভূমিকা কি হবে, এক্সিকিউটিভ আদর্শগত এক্সিকিউটিভ কি হবে, আদর্শের সঙ্গে চলা একটি এক্সিকিউটিভ সে কখনো এই ডিসিশন নিতেই পারে না যে মানুষ ডিপ্রাইভ হলো তাকে আবার ডিপ্রাইভ করবো, যে মানুষ ডিপ্রাইভ করেনি সে তাকে আবার ডিপ্রাইভ মানে সুযোগ দেব না। হ্যাঁ, আর শুনুন, আমি চিরকাল যারা শোষিত বঞ্চিত মার্জিনালাইজ তাদের পক্ষে ছিলাম, আছি। যারা হারিয়েছে তাদের হয়ে লড়বেন? দেখুন, যে লোকটি 12 লক্ষ টাকা ঘুষ দিয়েছে, আমি জানি ঘুষ দেওয়া এবং নেওয়া দুটোই অনেক, যে লোকটি জমি বিক্রি করে 12 লক্ষ টাকা দিয়েছে, যন্ত্রণা থেকে দিয়েছে, তার 5 বিঘা জমি, তার মধ্যে 3 বিঘা বিক্রি করে 12 লক্ষ টাকা দিয়েছে, 2 বিঘা জমি আছে, তার মামলা লড়বো না? হতে পারে না, যে টাকা দেয়নি অথচ চাকরি চলে গেল, যে দেখুন এই মুহূর্তে দেখুন, আমি যখন দুজন বঞ্চিতর মধ্যে যে অধিকতর বঞ্চিত তার পক্ষে ছিল, আমার সুযোগ নেই। যদি সুযোগ থাকে কোনো জায়গায় বঞ্চিতের পক্ষে থাকা, আমি বঞ্চিতের পক্ষে ছিলাম, আছি, থাক, এটাই আমার দর্শন। আমরা পছন্দ হতে পারে, আবার কারো নাও হতে পারে। দেখুন, যখন বাংলাদেশে সংখ্যালঘু হিন্দুদের উপর আক্রমণ হবে, তখন আমি সেই
দেশের সংখ্যালঘু হিন্দুদের বিরুদ্ধে যারা এই আক্রমণ শানিত করছেন তাদের বিরুদ্ধে থাকবো, তাদের বিরুদ্ধে বলবো, এবং সেই দেশের সংখ্যালঘু হিন্দুদের পক্ষে বলবো। আবার যখন গুজরাটে গণহত্যা হবে, যারা গণহত্যাকারী তাদের বিরুদ্ধে বলবো। তখন মনে হতে পারে যে আমি দু জায়গায় দু রকম স্ট্যান্ড নিচ্ছি। না, স্ট্যান্ড আসলে একই, স্ট্যান্ডটা একই। মানে সেক্ষেত্রে কি এই যারা বঞ্চিত, যারা শোষিত, যাদের উপর আক্রমণ করা হচ্ছে, আমি তাদের পক্ষে ছিলাম। না, আমার প্রশ্ন এখানেই দাদা, মেহবুব, চিন্ময় যারা নিজেদেরকে যোগ্য বলে দাবি করে, আমি যদি তাদের যোগ্য ধরে নেই, তাহলে তাদের হয়েও কি আপনি না, সেটা আমি আইনগতভাবে দেখুন, আমার কারোর প্রতি সিম্প্যাথি থাকতে পারে, কারোর প্রতি আমার হৃদয় থাকতে পারে, কিন্তু আইন বর্তমান কাঠামোয় দাঁড়িয়ে তো আমাকে দেখতে হবে যে আমি কার হয়ে একবার দাঁড়ালে কার হয়ে দাঁড়াতে পারি না। আমি পারি না, যেটা পারি না, আইন আমাকে পারমিট করেন। যদি বিপ্লব সংগঠিত পারলে পারবো, রাস্তার আন্দোলনে আমি থাকতে পারি, কিন্তু দেখুন রাস্তা আমি সবসময় মনে করি, দেখুন আমি মনে করি যে যারা বঞ্চিত হচ্ছে, দেখুন বঞ্চিত বিভিন্ন ভাবে হতে পারে। এই যে কাঠামো একদম সম্পূর্ণ একেবারে, যেই কাঠামোয় কোনো ত্রুটি থাকবে না, মানে আদালত একটা রায় দেবে আর একদম সেই রায় প্যানাসিয়া হিসেবে কাজ করে যাবে সিস্টেমে, এবং সে তারপর থেকে ত্রুটি মুক্ত হয়ে যাবে সিস্টেম, এতটা বড় আহাম্মক আমি নয়। মানে আদালত একটা রায় দিল আর সব সেই রায়ের ফলে একদম সমাজ দুর্নীতি মুক্ত হয়ে যাবে। এর আগের দিন একটা আর্গুমেন্ট হয়েছিল প্রাথমিকের, আপনি নিশ্চিতভাবে শুনেছেন, একজন আইনজীবী, অত্যন্ত প্রাজ্ঞ আইনজীবী, তিনি তারা ছিল যে আদালত রায় দিলেই কি কালকে দুর্নীতি মুক্ত হয়ে যাবে? আদালত তখন একটা প্রশ্ন করেছে, তাহলে কি আদালত আর দুর্নীতি দেখেও চোখ বন্ধ করে থাকবে? দেখুন আপনি এর কোনো শেষ নেই, কিন্তু কোথাও না কোথাও তো একটা স্ট্যান্ড নিতে হয়। আপনি যদি মনে করেন যে এইটা হওয়ার পরে তাহলে কি দুর্নীতি দেখে চুপচাপ চোখ বন্ধ করে থাকতাম, তবে আমাদের তো লাভ হতো। যা যা বলেছিল তাতে তো আমাদের বিরাট এত কষ্ট করে প্রতিদিন 3:30-4টার মধ্যে জেগে থাকা কি কি প্রয়োজন ছিল? প্রতিদিন রাত জেগে ড্রাফট করা, করা, পড়াশোনা করা কি দরকার ছিল? দেখুন প্রশ্নটা সেখানে নয়, প্রশ্নটা অন্য জায়গায়। প্রশ্নটা হচ্ছে যে কোথাও না কোথাও, কোনো না কোনো জায়গা থেকে আপনাকে শুরু তো করতে হবে। দুর্নীতি হচ্ছে বলে দুর্নীতি হতে দেবো? মানে এটা সিস্টেম হয়ে গেছে, সিস্টেমের আরে কোথাও না কোথাও তো বলতে হবে না এটা সিস্টেম না। এটাকে যদি আপনি সিস্টেম বানিয়ে ফেলেন তবে সিস্টেম। দেখুন এই যারা ক্ষমতায় আছে বা যারা ক্ষমতা এইভাবে পেতে চায়, তারা কি করতে চায় জানেন তো? গতকাল শ্রদ্ধেয় আজিজুল হক মারা গেছে, তিনি একটা কথা বলছেন, ভয়। এরা ভয়ের বাতাবরণ তৈরি করতে চায়, এরা সকলকে ভীত সন্ত্রস্ত করে দেবে। এক্স্যাক্টলি এরা এই যে ধরুন দুর্নীতি হয়েছে, এটা কিন্তু ভয়ের কারণ। কি ভয় বলুন? এই ভয়েরই তো সঞ্চয় করছে। দেখো তুমি টাকা না দিলে তোমার ছেলের চাকরিটা হবে না, ভীত সন্ত্রস্ত হয়ে টাকা দিয়েছে, লোভে পড়ে টাকা দিয়েছে। তাহলে দুই, এক হচ্ছে ভয়, দ্বিতীয় হচ্ছে লোভ। এরা কি করছে? এই দুটোর সংমিশ্রণ ঘটাচ্ছে, ভয় আর লোভের। যে কোনো মানুষের মধ্যে আভ্যন্তরীণ লোভ রয়েছে, মানুষের এই যে কিছু বেসিক ইনস্টিংক্ট রয়েছে, তো ভয়, লোভ, মানুষের এগুলো সব এক একটা অনুভূতি। বিভিন্ন মানুষ কেন উন্নততর প্রাণী? তার কারণ হচ্ছে মানুষ যুক্তির উপর নির্ভর করে এগুলোকে কন্ট্রোল করতে পারে। সব মানুষ যে পারে এরকম ভাবার কোনো কারণ নেই। ভয় এবং লোভ প্রায়শই বলতে নাই আইয়ুবদার কথা, সেই জন্য আমি বলছি। আমার মনে আছে তিনি আমি সম্ভবত আমার ফেসবুকে দিয়েওছি সবাই, আমার যতদূর মনে পড়ছে, আমি যদি ভুল না করি, বিকাশবাবু লোকসভা ভোটে দাঁড়িয়েছে। আমি বেশ কয়েকটা মিটিং করেছি একসঙ্গে। উনি একটা মিটিং এ বক্তা, আমি এবং আইজল বাবু দুবই বক্তা, সহবক্তা আমার।
তো উনি এই বক্তব্য রাখতে গিয়ে এইসব কথাগুলো মানে এলাবোরেটলি বললেন। উনি অসাধারণ, মানে উনি কথাগুলো থেমে থেমে যুক্তিসঙ্গত ভাবে এই কথাগুলো তো বলতেন। এবং মানুষ মানে সংখ্যা প্রতিদিন কমছে, প্রযুক্তিশীল মানুষের সংখ্যা প্রতিদিন কমছে, আর শাসক চাইও না বর্তমানে শাসক এই সংখ্যা তৈরি হোক। সেই জন্য দেখছেন না এই এই 21শে জুলাইয়ের মঞ্চে সব নিয়ে আসছে ঢাকঢোল পিটিয়ে। আপনি এখন এই মুহূর্তে দাঁড়িয়ে বাঙালি বুদ্ধিজীবী বলতে কাকে বোঝেন বলুন? যে ওই মানে সুনীল শক্তি, তারপরে কাকে দেখবেন? সুবোধ? এই অবস্থায় আমরা দাঁড়িয়ে আছি। যে চর্চা ছিল, যে বৈদিক চর্চা, তার রয়েছে সুযোগ নেই, করতে দেওয়া হবে না, আপনাকে রিল দেখানো হবে 1 মিনিটে 4টে রিল, দেখছেন। দিয়ে আপনাকে তারপরে বলা হবে যে শোনো, তোমার ছেলে চাকরি পেতে গেলে কিন্তু 20,000 টাকা লাগবে। আপনি দেখছেন ইজিয়েস্ট হয়ে এটা এটা করে চাকরি পাওয়া যাবে। আর এটাই আইন তৈরি করে দিয়েছে, অলিখিত আইন, টাকা না দিলে চাকরি পাওয়া যাবে না। কোথাও না কোথাও এর তো পরিসমাপ্তি ঘটাতে হবে। কোথায় ঘটাবে? একদমই আদালতে আদালতের মাধ্যম দিয়ে আপনি কিছুটা পাবেন, সবটা পাবেন, বাকিটা আপনাকে আদালতের বাইরে রাস্তায় লড়ে নিতে। এই যে ধরুন এই যে রুল তৈরি করলো, এই রাজ্যে বর্তমানে বেকারের সংখ্যা কত? তারা কেন ঝাঁপিয়ে রাস্তায় নামলো না? দুটো লোক শুটেড ফুটেড হয়ে যে গিয়ে আমাদের জন্য সব এনে দেবে। কেন আপনি রাস্তায় নামলেন না? কেন নামবেন? কখন? ঘটার পরে। আমি দেখুন, আমার অনেক ক্ষোভ রয়েছে, আমি বলিও। অনেকেই যেমন ধরুন আপনারাও দেখেছেন, অনেকেই আসে যে স্যার প্রতি বছর এসএসসি হয় না, কিছু মামলা করা যায় না। আমি আজকে ওপেনলি বলছি। আমি দাদা কি বলি জানেন তো? দেখো, ইভেন ভারতবর্ষের আইন হচ্ছে এটাই যে ইভেন তোমার নাম প্যানেলে থাকলেও তোমার চাকরিতে নিয়োগ পাওয়ার কোনো প্রকার অধিকার নেই। শুনতে খারাপ লাগছে, মানে শুনতে অনেকে অনেকে ঝাক করে বুকে লাগবে। ইভেন প্যানেলে নাম ইনক্লুড থাকলেও তোমার চাকরি পাওয়ার অধিকার নেই। এটাই ভারতবর্ষের আইন। তোমার কি সুযোগ রয়েছে? ইকুয়াল অপরচুনিটি ইন পাবলিক এমপ্লয়মেন্ট। অর্থাৎ তোমার পরে থাকা র্যাঙ্কে থাকা ব্যক্তি চাকরি পেলে তবেই তোমার সুযোগ আছে, তাহলে তুমি আদালতে চ্যালেঞ্জ করতে পারো। আদারওয়াইজ তুমি, আমার প্যানেলে নাম আছে, ধরুন সরকার বিজ্ঞাপন প্রকাশ করলো, অ্যাডভার্টাইজ করলো যে 100টা শূন্যপদ, সরকার প্যানেল টাঙালো 100 জনের, সরকার 10 জনকে নিল, নিয়ে নিয়োগ থামিয়ে দিল, বলে আমার টাকা নেই, আপনি নিয়োগ করতে পারেন। বাকি 90 জনের আপনি বলতে পারেন যে আমার প্যানেলের নাম আছে, অতএব আমাকে চাকরি দিতেই হবে। কখন আপনার অপরচুনিটি হবে যে সরকার ঠিক করলো না প্রথম 10 জনকে দেওয়ার বদলে আমি নিচের 10 জনকে দেবো, তখন উপরের 10 জনের তখন তখন তাদের রাইট জন্মালো যে না, তাদের উপরে থাকা ব্যক্তিদের না, আমার পরে থাকা ব্যক্তিদের তুমি চাকরি কেন দিলে, আমাকে কেন দিলে না, আমি আদালতে আসবো। তখন অধিকার ক্রিয়েট হবে, তখন অধিকার তৈরি হবে, তার আগে অধিকার তৈরি হয় না। আপনি প্রতি বছর এসএসসি হচ্ছে না, একটা মামলা করা যায় না, ওটার জন্য আদালত নয়, ওটার জন্য রাস্তা, ওটার জন্য ভোট। বুদ্ধদেব ভট্টাচার্য থাকলে প্রতি বছর নিয়োগের জন্য তোমাকে প্রিয়দর্শনের চেম্বারে আসতে হতো, ওটার জন্য রাস্তা অথবা ভোট। তোমাকে আইনে কি দেবে? ইন্টারভিউয়ার লেকচার ডেমোর নাম করে 10-10-20 রেখে বাজার থেকে 20 লাখ তুলবে কি তুলবে না, এটার জন্য হচ্ছে রাস্তা অথবা ভোট। এর বাইরে সুযোগ বর্তমানে কাঠামোই ওটুকু, নাহলে বিপ্লব সংগঠিত করো,